সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জানায় আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বাংলা ক্লাসে একটা কবিতা পড়াবো। এর আত্মকথা পড়াবার সময় তোমরা বলেছিলে তারা একটা কবিতা পড়াবেন, এরপর আঁকা লেখা। ছাত্রদের অনুরোধ অনুসারে আমি সেই আঁকা লেখা কবিতাটা আজ শুরু করছি। মৃদুল দাসগুপ্ত রচিত আঁকা লেখা কবিতাটা পড়ার আগে একটু ভালো করে আমরা জেনে নেব আঁকা লেখা এগুলো আসলে কি। আঁকা মানে হচ্ছে আমরা কোনো জিনিসকে যখন নিজের চোখে দেখি, দেখার পর সেইটাকে অঙ্কন খাতায় ড্রয়িং কপিতে আমরা সেটাকে রং তুলির মাধ্যমে সেই ছবিটাকে তুলে ধরার চেষ্টা করি, কপি করা, নকল ওইটাকে দেখি। বহু সেটা তো আর হবে না, সুতরাং আমরা চেষ্টা করি একটা রামকৃষ্ণদেবের ছবি তুমি দেখলে সেইটাকে তুমি খাতায় ড্রয়িং করার চেষ্টা করলে, একটা মাদকের ছবি দেখলে সেটা আঁকার চেষ্টা করলে, একটা গাছের ছবি দেখলে একটা আঁকার চেষ্টা করলে। এই যে ছবি আঁকা, আঁকার মধ্যে একটা ভাব আছে, এই কবিতায় সেটা উল্লেখ করব। লেখার মধ্যে কি ভাব আছে, কোন কোন দৃশ্যগুলো কবি লিখছেন, কোন কোন ছবিগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো কবি আঁকবেন, সেটা এই কবিতায় বলা হয়েছে। কবিতা দুটো স্তবক আছে। প্রথম স্তবক যেটা, সেটা হচ্ছে আঁকা, আঁকা অঙ্কন করা, ড্রয়িং, স্কেচ, রং তুলি দিয়ে, কোনো বই খাতার বর্ণনা নয়। তোমার না বলা হলে নদীর বর্ণনা, তুমি লিখে দেবে নদীর বর্ণনা, এই রচনা নয়, একটা ছবি আঁকা। এই ছবিটাই পরে কথা বলবে, ছবিতে কোনো বর্ণনা থাকবে না। এই ছবিটা দেখেই যে কোনো লোক বুঝবে এটা এই ছবি। কোনো ছেলে যখন একটা ময়ূরের ছবি আঁকে, সেই ময়ূরটা, সে অবয়বটা নিয়ে আসে অঙ্কন খাতায়, ড্রয়িং কপিতে। অন্য কেউ দেখলে বলবে না যে এটা কাক হয়েছে, এটা বলবে না, সে জানবে যে এটা ময়ূর। ময়ূর মতো অবয়ব করবে, হুবহু না হলেও সে চেষ্টা করবে এটা আঁকা, কিন্তু বর্ণনা থাকবে না। আর বর্ণনায় কি হয়, আমরা পুরোপুরি লিখে জানিয়ে দিই, বক্তা শ্রোতাকে জানিয়ে দিচ্ছে তুমি শুনো, আমি এই বলছি, ওটা এক জিনিস। আমি লিখছি, তুমি লেখাটা পড়বে, জানবে আমি কি লিখলাম, বললাম। পরীক্ষার খাতাতে আমরা প্রশ্ন দিই, শিক্ষক মশাইরা, শিক্ষার্থীরা উত্তর লেখে, সেটা আমরা পড়ি, ঠিক হলে সেটা মূল্যায়ন করা হয়। এটা যে বর্ণনা, এখানে আমরা দেখবো আঁকা জিনিসটা একটা সাহিত্যের একটা বিশেষ দিক। ছবি আঁকা, আমরা জানি নন্দলাল বসু আত্মকথা পড়িয়েছিলাম, শিল্পী ছিলেন, অঙ্কন শিল্পী। রামানন্দ চট্টোপাধ্যায় অঙ্কন শিল্পী, রামচন্দ্র বেশ অঙ্কন শিল্পী, মকবুল ফিদা হোসেন অঙ্কন শিল্পী। আমরা সব কিছুই জানি। এখানে কবি কি বলছেন, আঁকা লেখা কবিতায় প্রথম স্তবক আঁকা। চারটে চিত্র আমরা এখানে পাবো। এক, চিত্র নম্বর 1, চিত্র 2, চিত্র 3, চিত্র 4। আমাদের মনে রাখা উচিত যে চিত্রটা আমরা আঁকবো সেটা কিন্তু লিখছি না। পরের সময় যখন আমরা পড়াবো লেখা, আঁকার পরে লেখাটা আছে, লেখা মানে বর্ণনা, একটা দৃশ্যকে বর্ণনা করবো। প্রকৃতির মধ্যে নিত্য নতুন ঘটনা প্রতিদিন ঘটে, কবি সাহিত্যিকেরা কি করেন, সেটাকে লিখে বর্ণনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে, নেক্সট জেনারেশন, এটা রেখে যান। আজ শরৎচন্দ্র নেই, রবীন্দ্রনাথ নেই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেই, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র নেই, সশরীরে নেই, স্বামী বিবেকানন্দ নেই, কিন্তু তাদের লেখাগুলো, রচনাগুলো আজও আমরা পড়ি, পাঠ করি, জানি। ওনাদের জানি, ওনার লেখাটা জানি। এই লেখাটাকে বর্ণনা। যিনি ছবি আঁকবেন তিনি অনেক দিন আগে ছবি এঁকে গেছেন, সেটা আমরা দেওয়ালে টাঙিয়ে রাখি। আমরা বলি যে এটা ওনার ছবি, তাকে সেই ছবির মাধ্যমে তাকে আমরা মনে করি স্মরণ। প্রথম যে আঁকা অঙ্কন চিত্র, যে দৃশ্যটা কবি দেখছেন, সেটা তিনি বললেন এই চিত্রটা আমি ছবিতে প্রকাশ করব, ছবির মাধ্যমে ফুটিয়ে তুলব, ছবিতে ধরে রাখা, ছবিতে বেঁধে রাখা। আমরা মন ক্যামেরাতে যে ছবিগুলো প্রত্যেকদিন ধরে রাখি, মন ক্যামেরাতে একটা দৃশ্য দেখলাম,
খুব ভালো করে দৃশ্য সেটা আমি মনে করলাম, সেটা পরে আমি ছবি আঁকলাম কিংবা সেই বর্ণনা করলাম, একটা আঁকা একটা লেখা। মন ক্যামেরায় যেটা ধরে রাখি সেটাই অ্যালবামটা খুলে যখন আমরা ভবিষ্যতে দেখব তখন আমরা এটা মনে করি এটা অমুক দিন এই ছিল, ওখানে গিয়েছিলাম, সেই ছবি। সুতরাং স্কুল জীবনের অনেক চিত্র বৈচিত্র্য, অনেক ছবি যখন আমরা পরবর্তীকালে দেখি, যখন আমি অভিভাবক হয়ে যাব তখন ওই ছেলেরা দেখে অবাক হয় যে সত্যি আমি ছাত্র জীবনে এখানে গেছিলাম, এই ছবি এঁকেছিলাম, এই লেখা করেছিলাম, এগুলো স্মৃতি। এই ছবিতে ধরে রাখার একটা প্রয়াস। কবিতার প্রথমেই একটা চিত্র তিনি দেখছেন, চিত্রটা খুব ছোট্ট, গ্রামগঞ্জে বাড়িতে প্রায় হয়, সবাই আমরা জানি, এই চিত্রটা দেখি, কিন্তু আমাদের কাছে এটা নগণ্য। কবি মৃদুল দাশগুপ্তের কাছে এটাই একটা বড় আকার নিয়েছে, এটাই তার কাছে অগ্রগণ্য। তিনি কি করলেন, ছবিটা আঁকলেন। আঁকছেন কোনটা? তিনটে শালিক পাখি ঝগড়া থামানো মরিয়ার চেষ্টা। তিনটে শালিক পাখি ঝগড়া থামানোর চেষ্টা করছে, ঝগড়া করানো, ঝগড়া থামাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ কবিতায় আমরা একটা কবিতা পড়েছিলাম, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। ওটা আলাদা, তিনটে শালিক ঝগড়া করছে কিন্তু। আর এখানে তিনটে শালিক ঝগড়া থামানোর চেষ্টা করছে। কবিতাটা দেখো কি লেখা আছে। প্রথম লাইনটা যাদের বই আছে বইটা দেখবে। আমি প্রথমে বলেছিলাম অনলাইন ক্লাসে কিন্তু বই খাতা কলম তিনটে থাকবে। শুনবে, লিখবে, দেখবে, লিখবে, না পারলে জিজ্ঞেস করবে, কিন্তু চুপচাপ শুনবে আর দুদিন পর ভুলে যাবে, তারপর আবার আমাকে প্রশ্ন করবে, এরকম ঠিক নয়। লাইনটা দেখো, তিনটে শালিক ঝগড়া থামায়, এটা কমা দেওয়া আছে। দ্বিতীয় লাইন, অবাক তাকায় চড়ুই পাখি। লাইনটা দেখো, সেটি অবাক হয়ে দেখছে একটি চড়ুই পাখি। প্রথম দৃশ্য, প্রথম ছবি কবির মনে গেঁথে গেছে। কবি এতদিন ধরে যে দৃশ্য, অনেক দৃশ্য দেখেছেন, কিন্তু এই তিনটে শালিকে ঝগড়া থামানোর যে মরিয়ার চেষ্টা, মরিয়ার চেষ্টা, প্রাণপণ চেষ্টা, ঝগড়া করছে না, ঝগড়া থামাচ্ছে, সেই দৃশ্যটা অবাক হয়ে দেখছে। শালিক থেকে আরো ছোট্ট একটা পাখি, সেটা হচ্ছে চড়ুই। চড়ুই পাখিটা অবাক হয়ে দেখছে। কেন অবাক হচ্ছে সে? যে আরে বাবা, শালিক পাখি তো ঝগড়াই করে, এই শালিক পাখি ঝগড়াই করে, কিন্তু এই শালিক পাখি ঝগড়াটা থামাচ্ছে। সরি, এই যে শালিক পাখি ঝগড়াটা থামাচ্ছে, এই থামানোটাই তার প্রয়াস। এইটাই চড়ুই পাখিটা অবাক হয়েছে। প্রথম দৃশ্য, প্রথম ছবি। নেক্সট, মৎস্য ভুলে মাছরাঙা। মাছরাঙা দ্বিতীয় চিত্র। মাছরাঙা এক জাতীয় পাখি, তার গায়ের রং গাঢ় নীল। গয়াকার ভয় শুনে গাঢ় নীল, সুনীল যেটাকে আমরা বলি। তা নিয়ে সে কবির ছবি আঁকাতে, রং ধার দিতে সাহায্য করতে এগিয়ে এসেছে। কবি রং তুলে নিয়ে নির্জন দুপুরবেলায়, এরপরে বলবো শান্ত দুপুর, নির্জন দুপুরে রং তুলে নিয়ে এই দুপুরবেলাটাকে কাজে লাগাতে চাইছেন কবি মৃদুল দাশগুপ্ত। তিনি কি বলছেন? আমি রং তুলে নিয়ে ছবি আঁকতে যেই বসেছি, আমার চোখের সামনে এইগুলো সব এসে হাজির হচ্ছে। কি এই দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা আঁকার যে উপকরণ, এইটা নিয়ে আর্ট করার যে এই যে এক্স, রং তুলি, কাগজ লিখে দিয়েছি, আঁকার উপকরণ, এগুলো নিয়ে যখনই তিনি বসেছেন তখনই মাছরাঙা এক জাতীয় পাখি তার চোখে ধরা পড়েছে, সামনে এসেছে। আর তার সেই গাঢ় নীল রং, শরীরের যে নীল, গাঢ় নীল যেটা, সেই নীল রংটা এত অপরূপ কবির চোখে। তিনি ভাবছেন এই রংটা আমার আজকে এই দুপুরবেলায় ছবি আঁকাতে অনেক সাহায্য করবে। 3 নম্বর, চিত্র বৈচিত্র্যে পূর্ণ প্রজাপতির ডানা। প্রজাপতির ডানা বিচিত্র বর্ণ, ঈশ্বরের অপূর্ব সৃষ্টি। এই বিশ্বজগৎকে বিধাতা সৃষ্টি করেছেন। সুতরাং এই যে প্রজাপতি, এই প্রজাপতির ডানাগুলো যে অপরূপ সাজে সজ্জিত, রঙে রঙিন, এই বৈচিত্র্যপূর্ণ যে রং, সেই প্রজাপতিরা ঝাঁক বেঁধে, দল বেঁধে কোথায় এসেছে? কবির ছবি আঁকার খাতাতে। কেন এসেছে? নিজেদের ডানার যে বৈচিত্র্যপূর্ণ রং, সেইটা ধরে রাখতে চাইছে কবির ছবি আঁকার খাতার মাধ্যমে। অর্থাৎ তারাও চাইছে
যে আমি যাতে কবির এই অঙ্কন খাতাতে নিজেকে জায়গা করে নিতে পারি। এটাই তাদের মনের ইচ্ছা, এটা তাদের মনের আকাঙ্ক্ষা, এইটাই তাদের মনের আশা। সুতরাং তৃতীয় চিত্র। চতুর্থ কি একটা অন্য জিনিস, কবি চিত্র অঙ্কনের মাঝে মাঝে চোখ মেলে যখন তাকিয়ে দেখেন, হঠাৎ তার চোখে পড়ল ছোট্ট, অতি নগণ্য, কিন্তু ক্ষুদ্র হলে এটা কিন্তু তুচ্ছ নয়। এই দৃষ্টিটা আকারে ক্ষুদ্র, কবির চোখে, চিত্রশিল্পীর চোখে এটা কিন্তু বৃহৎ। আমরা যেটাকে নগণ্য বলি, কবি সাহিত্যিকেরা, চিত্রশিল্পীরা সেটাকে অগ্রগণ্য করেন। সুতরাং এই ছোট্ট ইঁদুরে পিট পিট চোখে চাহনি, ছোট্ট ইঁদুর আকারে ছোট, চোখগুলো ছোট, কিন্তু ছোট্ট চোখ নিয়ে সে বৃহৎ কিছু দেখতে চাইছে, বড় কিছু দেখতে চাইছে, কারণ তার জগৎটা অনেক বড়। সে দু চোখ মেলে অনেক অনেক কিছু দেখতে চায়। কবি জানিয়ে দিচ্ছেন কি, গর্ত থেকে ইঁদুর, একটা কমা দেওয়া আছে, সেটাও পিটপিটে চোখে চোখ দেখছে চেয়ে, সেটাও চাইছে যে আমার এই চোখের চাহনির যে ধরন, আমার চোখের চাহনির এই যে অবয়ব, এটা যেন আজকে দুপুরবেলায় কবি রং তুলির মাধ্যমে আমাকে যেন এই অঙ্কন খাতায় মানে চিত্রতে, ছবিতে, চিত্রতে যেন আমাকেও ধরে রাখেন। এই দৃশ্যগুলো আঁকা, লেখা নয়। এরপর আমরা পরবর্তী স্তরে যেটা যাব, সেটা হচ্ছে লেখা, বর্ণনা। এইটা কি হবে, লেখা যখন আমরা লিখি তখন বর্ণনাটা অন্যভাবে দিব। এটাকে ছবি আঁকা নয়, এটা কাগজে লিখে সম্পূর্ণ রূপ নেবে। এইখানে কি লিখব, এইখানে প্রথম স্তরটা মুছে দিই, এইখানে হচ্ছে লেখা। এই যে লেখার উপকরণ, এই যে কলম, কমা, খাতা, কাগজ, পেন্সিল, এইসব যেটা আমরা দিয়ে বর্ণনা করি। এই বর্ণনা করার মাধ্যমটা কি, লেখা, লিখে বর্ণনা করা। চিত্রশিল্পীরা কি করেন, ছবির মাধ্যমে সেই ছবিটাকে ব্যক্ত করেন। আর সাহিত্যিক, কবি, তারা কি করেন, কবিতা রচনার মাধ্যমে কিংবা গল্প উপন্যাস রচনার মাধ্যমে একটা ঘটনাকে বর্ণনা করেন, একটা চরিত্রের রূপ দেন। পরে আসছে, এটা হচ্ছে দ্বিতীয় স্তবক। দ্বিতীয় স্তবকের বর্ণনা, আমরা প্রথম স্তবক হলো আঁকা, দ্বিতীয় স্তবক লেখা। কোনো প্রাকৃতিক দৃশ্য যখন আমরা চোখে দেখি তখন সেটাকে আমরা বর্ণনা করি। কি হয়, চাঁদের ঝলমলে আলো, পূর্ণিমার আকাশ, ঝলমলে চাঁদের আলো আজকে কবির চোখে এমন পড়েছে যেটা তিনি আঁকতে পারেননি, আঁকার চেষ্টাও করেননি, তিনি দেখে মুগ্ধ হয়ে সেটাকে বর্ণনা করছেন। কি বলছে, দুধের স্বরের মতো, দুধের রং সাদা, চাঁদের আলো স্নিগ্ধ শীতল সাদা, শীতল স্নিগ্ধ। এই দুধ থেকে যেটা হয় সেটা হচ্ছে স্বর, দুধের ঘন উপরি অংশ। এই চাঁদের আলোটা আজ কেমন হয়েছে, মাটির পৃথিবীতে, লাইটে ভালো করে দেখবে, এই মাটির পৃথিবীতে এই অপরূপ চাঁদের আলো এর আগে কবি দেখেননি। মাটির পৃথিবীতে নেমে এসেছে এই জ্যোৎস্নার ঝর্ণাটা, পূর্ণিমার আলো, চাঁদের আলোটা এত বেশি ঘন, চারিদিকে আলো ঝর্ণা, আলোর বন্যা বয়ে গেছে, জলের বন্যা নয়, আলোর বন্যা। এই যে এই আলোকে কি বলছেন কবি, লাইন
ছড়াচ্ছে। ওই যে মাঠে যেটা কাছে আছে সেটাকে আমরা বলি এই অনেক দূরে ফাঁকা মাঠে কবি দেখতে পাচ্ছেন ওই যে দূরে, এটা আঁকা সম্ভব নয়, এটা বর্ণনা করছে। চাঁদের দুধে স্বর জমে যায় যখন পুরু, বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখা শুরু। যে ছড়া, যে ছন্দ, সেইটাকে তিনি লিখছেন, বর্ণনা করছেন, লিখতে শুরু করছেন, লিখতে শুরু করেছেন। কোন দৃশ্যটা দেখার পর? এই চাঁদের কিরণ, চাঁদের আলো, স্নিগ্ধ শান্ত। চাঁদের আলো কোনো তাপ নেই, সূর্যের আলো দুপুরবেলা তুমি দাঁড়াতে পারবে না গ্রীষ্মকালে। এই যে চাঁদের আলোর যে তাপ নেই, শীতল স্নিগ্ধ সাদা, এটা ঘন হয়েছে। ঘনটা কেমন? কবি বর্ণনা করছেন দুধের ঘন অংশ, অর্থাৎ সব। দুধের উপরে যে ছালি পড়ে সেই ছালিটাকে সব বলা হয়। যখন সেটা জমাট বেঁধে যায়, নিচে তরল পদার্থ দুধটা থাকে, উপরে সবটা জমে গেল। এখন এই চাঁদ আজ তার সমস্ত যে সংগ্রহ করা ছিল, ভান্ডারে যত আলো ছিল, চাঁদের পূর্ণ সহযোগিতা পৃথিবীতে নেমে এসেছে। চাঁদের পরিপূর্ণ আলো, চাঁদের কিরণ সে নামিয়ে দিচ্ছে। আজ সমস্ত মন প্রাণ উজাড় করে চাঁদ আজ পৃথিবীকে আলোর বন্যায় স্নান করিয়ে দিচ্ছে। এরকম চাঁদের আলো কবি এর আগে কখনো দেখেননি। এটা অভূতপূর্ব, অদৃষ্টপূর্ব, এর আগে দেখা হয়নি, এর আগে দেখতে পারেনি। ঈষৎ মানে খুব কম, মৃদু বাতাস, ঈষৎ, ঈষৎ কাঁপন, মৃদু বাতাস, হালকা বাতাস, ঝড় নয়, তুফান নয়, হাওয়া নয়, মৃদু বাতাস, দক্ষিণা বাতাস। কাঁপন দিতে আমার ছড়ার লেখা শুরু। এই যে শুরু হলো বর্ণনা। আর কি? এবার যেন তারার মালা, জ্যোতিষ্ক, নক্ষত্র, তারা, তারকারাজি, গ্রহ নক্ষত্র, সেই মালা হয়ে আজকের এই আনন্দে চাঁদের হাটে তারা অংশগ্রহণ করতে চাইছে। নেমে আসছে মাটির পৃথিবীতে। লাইনটা ভালো করে লক্ষ্য করবে। নেমে আসছে, নেমে আসতে আসছে মাটির কাছাকাছি। যে আছে মাটির কাছাকাছি, সে কবি বাণী লাগি গান পেতে আছে। আকাশে থাকতে চাইছে না, আপন ঘর ছেড়ে, মহাকাশ ছেড়ে, এই নক্ষত্র, এই জ্যোতিষ্ক, এই তারকারাজি, একটার পর একটা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এইগুলো সব নেমে আসছে মাটির পৃথিবীতে। কেন নেমে আসছে? অন্ধকার রাত্রিতে যে চাঁদের আলো ছিল, সেই চাঁদটা পূর্ণিমার আলো নিয়ে, আলো ঝাঁপিয়ে, আলো সাজিয়ে সে নেমে এসেছে এই পৃথিবীতে। তারকাগুলো নেমে আসছে। কিভাবে আসছে? নিঃশব্দে। এখানে একটা শব্দ আছে, গোপনে। গোপনে, লুকিয়ে নয়, গোপনে মানে নিঃশব্দে। লাইনটা দেখবে। এবার যেন তারার মালা, মালা ফুল দিয়ে মালা তৈরি করা হয়, একটা সাথে আর একটা জয়েন্ট। তারাগুলো একটা যেমন নেমে আসছে, তারপরে হাত ধরে আরেকটা আসছে, তারপরে আরেকটা, যেমন অদৃশ্য সুতোতে বাঁধা, অদৃশ্য সুতোতে কাঁথা, এই ফুল দিয়ে মালা তৈরি করা হয়। প্রত্যেকটা তারকা নিয়ে তারকা মণ্ডলী, তারার মালা হয়েছে। আর কি? লাইনটা দেখো, খুব গোপনে নামছে কাছে। কাছে মানে মাটির কাছাকাছি, পৃথিবীতে। গোপনে কেন? আমরা একটা কবিতা পড়েছিলাম, বৃষ্টি যখন পড়ে তখন আমরা শব্দ শুনি। বৃষ্টি পড়ে, টাকুর টুকুর রোদে এলোমান, ঝমঝম বৃষ্টি, হাওয়া যখন বইবে সমসম শব্দ। কিন্তু একটা জিনিস মনে করবে, যখন কুয়াশা পড়ে, কুয়াশা, কুয়াশা যখন পড়ে তখন কি শব্দ হয়? হবে না, নিঃশব্দে পড়ে। কুয়াশা পড়ার শব্দ আমরা কেউ জানি না। কোনো কবি এরকম লিখবেন না আজ ঝনঝন করে কুয়াশা পড়লো, এরকম হয়। কুয়াশা নিঃশব্দে আসে, গোপনে আসে, শান্তভাবে আসে। এইখানে এই গোপনটা হচ্ছে নক্ষত্র, জ্যোতিষ্কমণ্ডলী, তারকারাজি কিভাবে নামছে? ধীরে ধীরে কুয়াশা যেমনভাবে পৃথিবীতে নেমে আসে। আর কি? দুটো লাইন আছে। একটু দূরে তিনি দেখতে পাচ্ছেন বকুল গাছ, ঘন গাছ। এই বকুল গাছের জোনাকি তার সঞ্চিত খুব ছোট্ট আলো নিয়ে, আমরা জানি জোনাকি পোকার এক ধরনের আলো দেয়, টিপ টিপ
গাছের পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে, আশ্রয় করছে, আলো জ্বালবে, এই আলো নিয়ে দেখে নিচ্ছে। এরপর কি করবে? সেই দৃশ্যটা দেখার পর লেখকের বর্ণনা স্বরবর্ণ অ আ শুরু হচ্ছে, অর্থাৎ লেখা শুরু করছেন। এই বকুল গাছের দিকে তাকিয়ে তিনি যখন দেখতে পাচ্ছেন এই যে দৃশ্য, এই যে জোনাকি পোকার আনাগোনা, এই যে জোনাকি পোকার আলোর আভাস, এই আলোটা কবিকে আরো বেশি চমকিত করেছে, আরো বেশি মুখরিত করেছে, আরো বেশি লেখার প্রতি, বর্ণনার প্রতি আরো বেশি আগ্রহী করে তুলেছে। কি বলছেন? এই ছড়াতে আজ আমাকে তোমার কাছে আনন্দ হওয়া। নতুন যুগে নতুনভাবে কবি এটা বর্ণনা করার সাহস পেলেন। সব থেকে শেষ লাইন কোনটা? লাইনটা ভালো। সেই তো আমার পরম পুলক, পুলক মানে আনন্দ, সেই তো আমার পদক পাওয়া, পদক মেডেল, স্বর্ণ পদক, গোল্ড মেডেল, পদক, পারিতোষিক। কোনো ভালো কাজ করার পরে যখন আমরা মেডেল দেয়, স্কুল থেকে দেয় ভালো রেজাল্ট করার জন্য, স্বর্ণ পদক যদি কেউ পাই, ভালো রেজাল্ট, গোল্ড মেডেল দেয়। এখানে কবি কি বলছেন? সেই তো আমার পদক পাওয়া। আজকে আমি মনে প্রাণে যে আনন্দ পেলাম, যে ছবি বর্ণনা করে আমার মনে এত মুগ্ধ হলাম আমি, এমন মনে হাসি খুশি ভাব এলো, এইরকম দৃশ্য, প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ দৃশ্য আমার জীবনে, আমার কবি মনে এরকম কখনো আমি দেখিনি। অতএব এইটাই আমার পরম প্রাপ্তি, এইটা আমার চরম প্রাপ্তি, এইটাই সব কিছু পাওয়া, আর আমার কোনো চাওয়া পাওয়ার আশা নেই। আর কি? এইটাই আমি সব থেকে বেশি পুলকিত, আনন্দিত। ঠিক আছে, এর পরের ক্লাসে হবে।